গণতন্ত্র ফিরিয়ে আনার একমাত্র মাধ্যম নির্বাচন ডিসেম্বরের মধ্যে হলে দেশ সঠিক পথে থাকবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। অন্যদিকে নতুন দল এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, গণহত্যাকারীদের দৃশ্যমান বিচার এবং রাষ্ট্রের মৌলিক সংস্কারের ভিত্তিতেই নির্বাচন হতে হবে। নির্বাচন করার জন্যই আমরা দল গড়েছি, কিন্তু সেটি হতে হবে গণপরিষদ নির্বাচন। রাজনৈতিক অঙ্গনে আমরা সংস্কার এবং নির্বাচন ইস্যুতে যে মত পার্থক্য দেখছি, যে মতভেদ দেখছি, সেসব থেকে উত্তরণে আসলে কোন উপায় আমাদের সামনে রয়েছে, এসবই আজকের আলোচনায় আনতে চাই। দর্শক, আমি ফার্নেস জয়ী সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি দেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন দেশ সাম্প্রতিক। নিবেদন করছে আড়াইল অ্যাঙ্গেল, চ্যানেল অ্যান্ড স্কোয়ার বার। আজকের আলোচনা এগিয়ে নিতে স্টুডিওতে আছেন তিনজন সম্মানিত অতিথি। চলুন এ পর্যায়ে পরিচিত হই। আছেন অধ্যাপক ডক্টর হাসানাত আলী, উপাচার্য, নওগাঁ বিশ্ববিদ্যালয়। আরও আছেন ব্যারিস্টার শিবলি সাদিক, রাজনৈতিক বিশ্লেষক ও মানবাধিকার সংগঠক। সেই সঙ্গে আরও আছেন সরওয়ার তুষার, যুগ্ম আহ্বায়ক, জাতীয় নাগরিক পার্টি। তিনজনকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের আলোচনায়। সরওয়ার তুষার, আপনাকে দিয়ে আলোচনাটা শুরু করি। যেমনটি বলছিলাম যে বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী যেমনটি বলেছেন যে দেশকে সঠিক পথে রাখতে হলে ডিসেম্বরের মধ্যে নির্বাচন প্রত্যাশা রাখছেন তিনি। আপনারা আবার বলছেন যে নির্বাচন মানে আপনারা গণপরিষদ নির্বাচনের প্রত্যাশা রাখছেন। এই যে রাজনৈতিক দলগুলোর মাঝে আমরা প্রত্যাশার জায়গায় এক ধরনের পার্থক্য দেখছি, সমন্বয় কিভাবে হবে? আপনাকে ধন্যবাদ এবং আমার দুজন সহ আলোচককে আমি শুভেচ্ছা জানাচ্ছি। সমন্বয় করতে গেলে সবাইকেই যার দলীয় এজেন্ডা এবং যেটা জাতীয় এজেন্ডা বা জাতীয় স্বার্থ, সবাইকেই যার যার দলীয় স্বার্থ ছেড়ে জাতীয় স্বার্থটা চিহ্নিত করতে হবে। এবং সেক্ষেত্রে বিএনপির গত কয়েক মাসের তৎপরতায় মনে হচ্ছে তারা দলীয় এজেন্ডার ঊর্ধ্বে উঠতে পারছে না। যেমন তারা তাদের আরেকজন, আপনি তো একজনকে উদ্ধৃত করলেন, আরও একজন খুবই গুরুত্বপূর্ণ নেতা মির্জা আব্বাস, তিনি কিন্তু সাম্প্রতিক সময় বলেছেন যে আমরা ওদের হাতের পানি খাবো না, এরকম টাইপের। আমরা ওদের হাতের সংস্কার, আমরা সংসদে গেলে এগুলো সব বাতিল করে দেবো। তো এই কথার মধ্যে দুটো জিনিস খুব পরিষ্কার প্রকাশ পেল। এক নম্বর হচ্ছে যে তারা সংসদে আগামীতে যাবে, এই ব্যাপারে তারা মোটামুটি নিশ্চিত, কারণ এখনও তো ভোট হয় না। আপনি তো সর্বোচ্চ নিশ্চিত মানুষও ভোটের আগে বলতে পারবে না যে আমরাই যাব। আর দ্বিতীয় কথা হচ্ছে তারা যে এই সংস্কারগুলোকে মানবে না, সেটা তারা তাদের ইন্টেনশন পরিষ্কার করে দিয়েছে, যেটা তারা এর আগেও ঘুরিয়ে পেঁচিয়ে বলতে। বক্তব্য যদি আমি ভুল করে না থাকি সরওয়ার তুষার, আপনিও বলেছেন যে বিএনপি ক্ষমতায় যাবে, বিরোধী দলে থাকবে এনসিপি। না, এটা খুবই আমাকে ভুলভাবে উদ্ধৃত করা হয়েছে। যে আলোচনার মধ্যে ওটা করা হয়েছে, সেখানে শুধু একটা মিডিয়া হাউসের প্রতিনিধি উপস্থিত ছিলেন, উনি একটা ভুল করেছেন এবং পরবর্তী সকল মিডিয়া তারা অত্যন্ত মজা পেয়েছে, যেটা আমি বুঝতে পেরেছি, কারণ তারা 3 দিন যাবৎ লাগাতার ওই ভুল নিউজটা কপি পেস্ট করেছে। এটা একটা মারাত্মক অপসাংবাদিকতা তারা করেছে। ওখানে আমি বলেছিলাম দুটো কথা। একটা কথা হচ্ছে যে এবারের নির্বাচনে 59% এখনো সুইং ভোটার, কিছুই বলা যায় না। সবচেয়ে বড় দলও এবার বলা যাবে না, শ্রীলঙ্কা, ফ্রান্সের মতো ঘটনা এখানে ঘটতে পারে, 1 নম্বর কথা। আর 2 নম্বর কথা হচ্ছে যে অন্তত ওই জরিপে, যে জরিপ নিয়ে আলোচনাটা ছিল সেই জরিপ অনুযায়ী। আর দ্বিতীয় কথা আমি বলেছিলাম যে প্রত্যেক দলের, পুরনো দল, নতুন দল, প্রত্যেক দলের বিরোধী দলে যাওয়ার মানসিকতা এবং প্রস্তুতি থাকতে হবে। এবং বিএনপি, যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যখন তিনি ক্ষমতায় ছিলেন তখনকার তৈরি হওয়া দল হলেও তাদের ক্যারেক্টারটা তৈরি হয়েছে আসলে সামরিক শাসন বিরোধী আন্দোলনের সময়। ফলে দলের ক্যারেক্টার তৈরি হয় বিরোধী দলে গেলে। এটা ছিল আমার বক্তব্য। এটাকে ওই সাংবাদিক এমনভাবে হাজির করেছেন যে মনে হচ্ছে আমরা কোথাও একটা টেবিল নেগোসিয়েশন হয়েছে যে বিএনপি সরকার হবে এবং আমরা বিরোধী দল হব, আমি ওটা এসে ফাঁস করে দিয়েছি। ব্যাপারটা এরকম ছিল না। যাই হোক, যেটা বলছিলেন যে শেষ পর্যন্ত আমাদেরকে পদ্ধতিটা প্রতি জোর দিতে হবে যে সংস্কারের যে সমস্ত বিষয়ে ঐক্যমত্য হবে, কারণ ঐক্যমত্য কমিশন কাজ করছে, সেগুলোর মধ্যে কোন সংস্কারটা আমরা কিভাবে করব। তো সেখানে আমরা আজকে দেখেছি যে তারা সিদ্ধান্ত নিয়েছেন যে সকল সংস্কার, যেটা আমরা আগে বলেছি যে সকল সংস্কারের সাথে সংবিধান সম্পর্কিত না, সেই সংস্কারগুলো অধ্যাদেশ জারির মাধ্যমে এই সরকারই করতে পারবে, কিংবা প্রশাসনিক ব্যবস্থার মাধ্যমে এই সরকার করতে পারবে। আর যে সকল সংস্কারের সাথে সংবিধান সম্পর্কিত, আপনাকে তো সংবিধানের মৌলিক ক্ষমতা কাঠামোর বদল ঘটাতে হবে, যেটা এবারের গণঅভ্যুত্থানের পরে একটা প্রধান এজেন্ডায় পরিণত হয়েছে। এবং শুধু এটা একটা নির্বাচিত সংসদ করে ফেলবে ব্যাপারটা এরকম না। নির্বাচিত সংসদে এভাবে সংবিধান পরিবর্তন করা যায় না। নির্বাচিত সংসদ বিদ্যমান সংবিধানের অধীনে আইন প্রণয়ন করে। আর আমরা বলছি যে যেহেতু আপনি সংবিধানের ক্ষমতা কাঠামো বদলাবেন, প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির মধ্যে ক্ষমতা ভারসাম্য করবেন, বিচার বিভাগকে স্বাধীন করবেন, নির্বাচন কমিশনকে সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে করবেন, এনসিসি নামক নতুন একটা ধারণা তারা হাজির করেছে, সাংবিধানিক কাউন্সিল, আপার হাউস, লোয়ার হাউসের ব্যাপার আছে। এই জিনিসগুলো আপনি তো বিদ্যমান সংবিধানের অধীনে ক্ষমতায় গিয়ে করতে পারবেন না। আপনাকে করতে হবে যে এখন যে জুলাই চার্টার হচ্ছে, এই জুলাই চার্টারের ভিত্তিতে গণপরিষদ নির্বাচন যেটা, এবং
খুব সিম্পল ব্যাপার। যদি আপনি সংসদ নির্বাচন বোঝেন তাহলে আপনাকে গণপরিষদ নির্বাচন বুঝতে হবে। যারা আমাদেরকে বলছে যে গণপরিষদ নির্বাচনের মধ্য দিয়ে এরা আসলে গণপরিষদের দাবির মধ্য দিয়ে ওরা আসলে নির্বাচনের দাবিকে পেছাতে চাইছে, আমরা তাদের রাজনৈতিক প্রজ্ঞাকে শ্রদ্ধা জানাই। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে গণপরিষদ নির্বাচন একটা নির্বাচন এবং এটা একটা জাতীয় নির্বাচন। যখন কোনো সমাজে এই ধরনের পরিস্থিতি আসে যে আপনাকে সংবিধানে বড় ধরনের পরিবর্তন করতে হবে, তখন সেই সমাজে গণপরিষদ নির্বাচন প্রয়োজন পড়ে। যেমন সাম্প্রতিক সময় নেপাল, চিলি, এই সমস্ত দেশে এই ঘটনাগুলো ঘটেছে। তো আমরা সেখানে বলেছি যে আপনি ঠিক আছে, যেহেতু গণপরিষদ নির্বাচন এবং তারপরে সেই মানে তার মধ্যে দিয়ে গঠিত সংবিধান, ওই সংবিধানের অধীনে একটা সংসদ নির্বাচন, এই যে দুটো নির্বাচনের রোডম্যাপ, এটাতে সবাইকে কনভিন্স করানো কঠিন হবে। আপনি একটা নির্বাচন করেন যার মধ্যে দিয়ে যারা নির্বাচিত হবে তারা প্রথমে গণপরিষদ গঠন করবে এবং একটা নির্দিষ্ট মেয়াদের পরে 6 মাস কি 240 দিন 250 দিন যাই হোক, এর মধ্যে দিয়ে তো আপনার সংবিধান প্রণয়ন করা শেষ হয়ে যাবে। তারপর গণভোটের মধ্যে দিয়ে আপনি সংবিধানটা অনুমোদন করবেন এবং তারপরে ওই নির্বাচিত বডি সংসদে পরিণত হবে, মানে বাকি মেয়াদ তারা সংসদ হিসেবে কাজ করবে। এইটা না বোঝার মতো কোনো ব্যাপার নাই। যারা এটা বুঝতে চাইছে না, আমি মনে করি যে তারা তাদের গোষ্ঠী স্বার্থ কিংবা দলীয় স্বার্থের মধ্যে খাবি খাচ্ছে এবং তারা আসলে বাংলাদেশের যে ফ্যাসিবাদী ব্যবস্থা এলিমেন্টস, একটা আজকে দেখবেন আলী রিয়াজ সাহেব বলেছেন যে যদি আপনি একটা সংবিধানের সংস্কার বা বড় ধরনের পরিবর্তন না করেন তাহলে গণতান্ত্রিক রাষ্ট্র গঠন করা সম্ভব হবে না। এবং তিনি বলেছেন নির্বাচনের পরও ফিরতে পারে ফ্যাসিবাদ। ধন্যবাদ জানাচ্ছি এই পর্যায়ে আপনাকে অধ্যাপক ডক্টর হাসানাত আলী। যেমনটি এনসিপি বলছে তারা নির্বাচন চাইছে, কিন্তু সেই নির্বাচন হতে হবে গণপরিষদ নির্বাচন। অন্যদিকে গণপরিষদ নির্বাচনের বিষয়ে কিন্তু বাংলাদেশের অন্যতম বড় দল বিএনপির ঘোর আপত্তি রয়েছে। সমাধান সূত্রে আমরা কিভাবে পৌঁছাবো? দেখেন, আমাদের যে রাজনৈতিক সংকটের জায়গা, সেই সংকট কিন্তু তৈরি হয় 1/11-এর পরে। 1/11-এর পরে একটি গণতান্ত্রিক ব্যবস্থাকে বাধাগ্রস্ত করে সংবিধানের একটি অত্যন্ত জনপ্রিয় একটি পদ্ধতি যে অন্তর্বর্তীকালীন সরকার জাতীয় নির্বাচনের আগে, সেটা শেখ হাসিনা বা পতিত সরকার, সেটা নিয়ে একটা বিতর্ক তৈরি হয়। বিতর্কের পরে যে 14 সনে যে নির্বাচন হয়, সেই নির্বাচনের মধ্য দিয়ে কিন্তু একটা দীর্ঘমেয়াদী একটা গণতান্ত্রিক সংকটের জায়গা তৈরি হয়। সেই সংকট থেকে দীর্ঘ 18 বছরের গণতান্ত্রিক লড়াই, ছাত্র বন্ধুদের বৈষম্য বিরোধী লড়াই, আমরাও তাদের পাশে ছিলাম, কথা বলার চেষ্টা করেছি। মানুষ আসলে এই গণপরিষদের সাথে অভ্যস্ত নয়, পরিচিত নয়। যেভাবে চমৎকার করে টেলিভিশনে ব্যাখ্যা দিলেন আমার ছাত্র বন্ধুটি, শুনতে খুব ভালো লাগছে, কিন্তু আপনি গ্রামে যান, অধিকাংশ মানুষের কাছে যান, এই কনসেপ্টটা একেবারেই ক্লিয়ার নয়। আরেকটি কথা হলো যে এই যে সাংবিধানিক সংস্কারের যে কথাটি বলা হচ্ছে বা সংশোধনের কথা বলা হচ্ছে, সেটি সংবিধান সংশোধনের মাধ্যমে করা যাবে না এমনটি বোধহয় নয়। এটা সংবিধান সংশোধনের মধ্য দিয়েও করা সম্ভব, কারণ আমরা কিন্তু ত্রয়োদশ সংশোধনী পর্যন্ত বোধহয় করেছি বা বিভিন্নভাবে, এবং তার মধ্যে সংবিধানের অনেক মৌলিক পরিবর্তন করেছি। সেখানেও তো প্রশ্ন আসে যে 17 বার সংবিধান কাটাছেঁড়া করা হয়েছে, কিন্তু যৌক্তিক সংস্কারে আমরা পৌঁছাতে পারিনি। 17 বার কেন, 170 বার সংবিধান সংস্কার হতে পারে যদি জাতি প্রয়োগ মনে করে। যদি দেশের গণতান্ত্রিক ব্যবস্থাকে একটি স্থায়ী বন্দোবস্ত করার জন্য যদি আরও সংস্কার দরকার হয়, আরও কাটাছেঁড়া করা দরকার হয়, কোনো আপত্তি নেই, আমরা ভালোটা চাই। কিন্তু গণপরিষদ করলেই আপনি নতুন করে একটা সংবিধান তৈরি করবেন, দ্বিতীয় রিপাবলিক করবেন, এই ধারণার সাথে না দেশের অধিকাংশ মানুষ অভ্যস্ত না। বিএনপি কি বলছে সেটি বড় কথা নয়, তবে আমি ওই বিতর্কে না যে আজকে নাহিদ সাহেবের একটা বক্তব্যের কথা আপনাকে আমি বলি। উনি বরিশালে আজকে বলেছেন যে নির্ধারিত যে সময়সীমা অন্তর্বর্তীকালীন সরকার বা সেনাবাহিনী প্রধান ঘোষণা করেছেন, আমি এখনই দেখছিলাম, সেই ঘোষিত সময়ের মধ্যে সংস্কার, নির্বাচন এবং যে জুলাই আগস্ট যে আমাদের যে সনদ যেটা কথা আমরা বলছি, চার্টার কথা বলছি, সেগুলো সবই সম্ভব। তো যদি উনি যথার্থই বলেছেন যেটি সম্ভব, আমরা মনে করি যে নির্বাচন ব্যবস্থাটা যদি গণতান্ত্রিক করা যায় এবং মানুষ যদি তাদের ভোটাধিকার প্রয়োগটা করতে পারে। আমার এই ছাত্র বন্ধুটি গত 18 বছর ভোট দিতে পারেনি, 4.5 কোটি মানুষ এবার ভোটাধিকার প্রয়োগ করবে, যারা তরুণ প্রজন্মের নেতা, তারা এই রক্ত দিয়ে দেশটা স্বাধীন করেছে, আমি স্যালুট জানাই, শ্রদ্ধা করি। কিন্তু প্রশ্ন হলো এমন কিছু করা উচিত নয় যেখানে এই নির্বাচনী ব্যবস্থা নিয়ে জনমানুষের মধ্যে এক ধরনের বিভেদ তৈরি হয়, তারপরে এক ধরনের শঙ্কা তৈরি হয়। বরং সংবিধান 4টা মোটা দাগে যদি সংস্কারের মধ্য দিয়ে যদি আমরা যেতে পারি, তাহলে সেটা বোধহয় সবচেয়ে ভালো কিছু জাতিকে দেবে। প্রশাসনিক সংস্কার আমার দরকার, কারণ নির্বাচন করতে হলে যে নির্বাচনই করি, গণপরিষদ করি বা আমরা জাতীয় সংসদ করি, ইউনিয়ন পরিষদ করি, আমার প্রশাসনিক সংস্কারটা দরকার। গত 18 বছর প্রশাসনকে দলদাসে পরিণত করা হয়েছে। আপনি জানেন কিভাবে রাতের ভোট, দিনের ভোট, দামি ভোট হয়েছে। প্রশাসনের সংস্কারটা আমার খুবই গুরুত্বপূর্ণ। সাংবিধানিক সংস্কার, যে একেবারেই একটা দল ক্ষমতায় থেকে 300 আসনে সংসদ সদস্য থেকে
নতুন করে 3টা আসনে নির্বাচন করা, যে বহুবার আমরা বলেছি এটা গণতান্ত্রিক হতে পারে না। বিশ্বের কোনো গণতান্ত্রিক দেশে এই ধরনের নজির নেই। তাহলে এই সংবিধানটা আমার করা দরকার, এবং এই সাংবিধানিক সংস্কারের মধ্য দিয়ে যে ঐক্যমত্য ইতিমধ্যেই প্রতিষ্ঠিত হয়েছে যে বাংলাদেশের নির্বাচনী ব্যবস্থায় কোনো দলীয় সরকারের অধীনে কখনো কোনো দিন কোনো নির্বাচন সুষ্ঠু হয়নি। যে কয়টি নির্বাচন সুষ্ঠু হয়েছে তা অন্তর্বর্তীকালীন বা তত্ত্বাবধায়ক সরকারের আমলে। তা আমরা যদি এই বন্দোবস্তটা সংবিধানের অংশ করে দিই তাহলে তো খুব চমৎকার একটি ব্যবস্থা হতে পারে যে নির্বাচন যদি সুষ্ঠু করা যায়, 4 বছর পর পর বা 5 বছর পর পর যদি আপনাকে আমাকে বা সবাইকে যদি জনগণের কাছে আমার ম্যান্ডেট নেওয়ার জন্য যেতে হয়, এবং এটা যদি সংবিধানের একটা স্থায়ী বন্দোবস্ত হয়ে যায়, তাহলে কারো আর ফ্যাসিজম বা ফেসিবাদ প্রতিষ্ঠা করা কিন্তু খুব সহজ হবে না। আর কি দেখেন, নির্বাচন কমিশন আজকে সংস্কারের কথা বলছেন, সংস্কার কমিশনের কথা আমরা বলছি, ঐক্যমত্য কমিশনের কথা বলছি, তারাই আপত্তি জানিয়েছে লিখিতভাবে যে যে সংস্কারের কথা বলছেন এই সংস্কার দিয়ে নির্বাচন সুষ্ঠু করা যাবে না, এবং তারা ভিন্ন রকম করে চিন্তা করছে। খারাপ নয়, বরং এই যে চিন্তা করার যে একটি স্বাধীনতা, এর মধ্য দিয়ে যে গতকালকে না আজকে যে আলোচনা শুরু হলো ঐক্যমত্য কমিশনের, আমি মনে করি আলোচনার মধ্য দিয়ে এবং নাহিদ সাহেব কিন্তু একটা কথা গতকালকে বলেছেন, আমি তাকে খুব সাধুবাদ জানাই, যে সেটি হলো যারা 24-এর পক্ষভুক্ত, যারা কাঁধে কাঁধ মিলিয়ে বিভিন্ন কর্নার থেকে সকল শ্রেণী পেশার মানুষ, ছাত্র বন্ধুদের সাথে মিলেমিশে রাজপথে থেকে এই বিপ্লবটা করলো, তাদের মধ্যে অনৈক্য, এটি গণতন্ত্রের জন্য, বাংলাদেশের আগামীর ভবিষ্যতের জন্য খুব অশনি সংকেত। অতএব সমস্ত স্টেক হোল্ডারদেরকে আশ্বায় নিয়ে এসে এই চলমান যে সংস্কার প্রক্রিয়া, সেই দেখেন, আপনি তো মূল কথা রেখে একটা নির্বাচনের মধ্যে কিন্তু যেতে হবে, একটা নির্বাচিত সরকারের কাছে কিন্তু ক্ষমতা হস্তান্তর করতে হবে। তো নির্বাচনের জন্য কি নির্বাচন, যেন তেন নির্বাচন না, সুষ্ঠু নির্বাচন। সেই সুষ্ঠু নির্বাচনের জন্য সংস্কার অপরিহার্য, সেই সংস্কারটুকু করতে হবে, এবং এই সংস্কারের মধ্যে যে নির্বাচনটি হবে, সে যে নির্বাচনই হোক না কেন, সেই নির্বাচনের ফলাফল কিন্তু জনগণ গ্রহণ করবে, নাহলে কিন্তু গ্রহণ হবে না। ব্যারিস্টার শিবলী সাদিক, যেমনটি আমরা দেখছিলাম যে সংস্কার ইস্যুতে ঐক্যমতে পৌঁছানোর জন্য ইতিমধ্যে কিন্তু আমরা সরকারের তরফ থেকে নানামুখী উদ্যোগ দেখেছি। জাতীয় ঐক্যমত্য কমিশন গঠন হলো এবং রাজনৈতিক দলগুলোর সাথে দফায় দফায় সংলাপ শুরু হলো আজ থেকে। সেই জায়গা থেকে রাজনৈতিক দলগুলোর যদি ছাড় দেওয়ার মানসিকতা না থাকে, কোনো সুফল আসবে কি? এক কথায় উত্তর অবশ্যই না। যে কোনো জাতীয় ঐক্যমতই জাতীয় স্বার্থের জন্য প্রথমেই দরকার। আমাদের যুগ্ম আহ্বায়ক সাহেব এবং প্রফেসর সাহেব যে বিষয়গুলো উত্থাপন করলেন, যার যার অবস্থান থেকে যদি আমরা বিবেচনা করি, তাহলে এই যে সুফল, এই যে গণ অভ্যুত্থান, এটা ভেস্তে যাবে। গণ অভ্যুত্থানের মূল বিষয়টা কি ছিল? অবশ্যই গণ অভ্যুত্থানের মূলটা আসছে একটা সুশৃঙ্খল নির্বাচনকে কেন্দ্র করে, তার পরবর্তীতে সেটা আরো অনেক বিষয়কে কেন্দ্রীভূত করে। তো আমরা যদি এই নির্বাচন ব্যবস্থাকে আমরা যদি সুশৃঙ্খল করতে না পারি, আর সংস্কার নিয়ে যে কথাগুলো হচ্ছে, সংস্কার একটা চলমান বিষয়। সংস্কার যে প্যাকেজগুলো করা হচ্ছে, এই প্যাকেজগুলো হয়ে গেলেই রাষ্ট্র সংস্কার হয়ে গেল, বিষয়টা তা না। সংস্কার চলমান বিষয়। এমনকি যে সংস্কার আজকে হচ্ছে, এটাকেই হয়তো বা পরবর্তীতে আবার নতুন করে সংস্কার করা হতে পারে। সুতরাং সংস্কার একটা চলমান বিষয়, কিন্তু রাজনৈতিক দলগুলোর যে দ্বিমত, এই দ্বিমত অবশ্যই রাষ্ট্রের জন্য কোনো ভালো কিছু বয়ে আনা যাবে না। তো এই ক্ষেত্রে আমি ওনার সাথে কিছুটা দ্বিমত পোষণ করব, ওনার সাথে কিছুটা আমি করতে পারি, কিন্তু মৌলিক যে বিষয়গুলো, এই মৌলিক বিষয়ে আমাদের ঐকমত্যে আসতে হবে। সংস্কার নিয়ে আমি আবার বলি যে সংবিধান নিয়ে একটু শব্দগত একটু ঝামেলা হচ্ছে এখানে। সংবিধানকে আমরা সংস্কার করতেছি, সংশোধন করতেছি, পুনর্লিখন করতেছি, এগুলো একটু 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 ইয়ের ব্যাপার। যেমন সংবিধান সংস্কার কমিশনে কিন্তু আপরাইজিং শব্দটাই উল্লেখ করা হয়েছে, অর্থাৎ গণ অভ্যুত্থান। তাহলে আমরা যদি নতুন একটা সংবিধান করতে চাই, তাহলে আবার বিপ্লবকে, ওনারাই কিন্তু বিপ্লব শব্দটা লিখে নাই, যদিও আমরা মনে করি এটা একটা বিপ্লব, এটা একটা গণ অভ্যুত্থান। অর্থাৎ এই যে শব্দগত বিষয়গুলো, এই শব্দগত বিষয়গুলোর কারণে কিন্তু অনেক প্রক্রিয়াগত জটিলতা হচ্ছে। সেকেন্ড রিপাবলিকের কথা বলা হচ্ছে। সেকেন্ড রিপাবলিক বললে তাহলে আমরা কার কাছ থেকে রিপাবলিকরা নিয়ে আসলাম? তাহলে আমাদের পূর্বের সংবিধান কোথায় গেল? আমি যদি উদাহরণ হিসেবে নিয়ে আসি, আমরা বিভিন্ন সময়ে আমরা 7 সিস্টার্স নিয়ে কথা বলি, ধরি, যদি এই উদাহরণ অতটা উচিত না, তারপরও বলি যে 7 সিস্টার্সে যদি আজকে কোনো হয়, যদি কোনো স্বাধীনতাকামী একটা রাষ্ট্রের জন্ম হয়, নতুন কোনো স্বাধীন রাষ্ট্র হয়, তখন তার একটা নতুন সংবিধানের দরকার হয়। তখন সেই সংবিধান প্রণয়ন করবে কে?
তাদের তো কোনো নির্দিষ্ট কোনো সেই আগের যে রাজ্য পরিষদ সেটা করবে না, তখন তারা হয়তোবা ওই রাজ্য পরিষদকে গণপরিষদ হিসেবে গণনা বিবেচনা করে তারা একটা নতুন সংবিধান করবে। সুতরাং এই গণপরিষদ, যেখানে আসলে এনসিপি বলছে যে জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে সংবিধান ব্যর্থ হয়ে গেছে, সেই আলোচনায় আমি ফিরতে চাই শিবলি সাদিক, যে সংবিধান যদি ব্যর্থ হয়ে যায় তাহলে আমরা যেমনটি জানি যে অন্তর্বর্তী সরকার এই সংবিধানের অধীনে শপথ নিয়েছে, অন্তর্বর্তী সরকারের বৈধতা সেখানে প্রশ্নবিদ্ধ কিনা সে আলোচনা নিশ্চয়ই আমি করতে চাই, কিন্তু বিরতির সময় হয়েছে, বিরতি থেকে ফিরছি। দর্শকদের সাম্প্রতিকের এই পর্যায়ে একটা বিরতি নিচ্ছি, সাথেই থাকুন। আবার আমন্ত্রণ, আপনারা দেখছেন দেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন দেশ সাম্প্রতিক, নিবেদন করছে আড়াইল অ্যাঙ্গেল চ্যানেল স্কোয়ার বার। আমরা আবারও ফিরছি আলোচকদের কাছে। ব্যারিস্টার শিবলি সাদিক, যে আলোচনায় আমরা ছিলাম, গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে যদি সংবিধান ব্যর্থ হয়ে যায়, সেই সংবিধানের অধীনে আবার অন্তর্বর্তী সরকার শপথ গ্রহণ করেছে, 7 মাস পরে এসে আমরা এই আলোচনাটা যখন দেখছি, বিষয়গুলো আসলে আইনের আলোকে বুঝতে চাই। বিরতির পূর্বে যে কথাটা বলছিলাম, যে এইখানে যে শব্দগত যে বিভ্রান্তি এবং শব্দের প্রায়োগিক যে বিভ্রান্তি এগুলো হচ্ছে। আপনি যেটা বললেন যে সংবিধান ব্যর্থ, আবার সেই সংবিধানের অধীনেই একটা সরকার, নতুন যে অন্তর্বর্তী সরকার যেটা, তারা শপথ নিলেন এবং অন্যান্য যে প্রশাসনিক যাবতীয় কাজকর্ম চলছে, এবং এই সাংবিধানিক ফ্রেমওয়ার্কে থেকেই আমরা আরেকটা নতুন সংবিধান সংস্কারের কথা বলছি। মূলত সংবিধান আছে, এই সংবিধানের অধীনেই চলছে। এই সংবিধান আছে বলেই কিন্তু আজকে নির্বাচন কমিশন জাতীয় ঐক্যমত কমিশনের কাছে তার দ্বিমত প্রকাশ করছে। অর্থাৎ সংবিধানের ধারা বলেই নির্বাচন কমিশন রাষ্ট্রের একটা প্রতিষ্ঠান এবং সেই প্রাতিষ্ঠানিক অধিকারটা তারা প্রয়োগ করতেছে। এটা একটা ভালো লক্ষণ। আগে তো তারা এই জাতীয় কথা বলার কোনোই সুযোগ ছিল না। এখনো কতটুকু ভালো জানি না, কিন্তু সবচেয়ে বড় ভালো হলো প্রায়োগিক ভালোটা। অনেকেই অনেক কিছু বলতে পারে, কিন্তু প্রায়োগিক ভালোটাই হলো মূল। তো আপনার যে প্রশ্নটা সেটা হলো যে সংবিধান আসলে তাহলে কোথায়? সংবিধানের জায়গায় আছে। আমরা সংবিধানকে সংশোধন সংস্কার যে শব্দের আকারেই নিয়ে আসি না কেন, সেটা আমাদের জরুরি দরকার। এবং এইটা করতে গিয়ে আমরা মূল সংবিধানকে আমরা কি করতে পারতেছি না, মূল সংবিধানকে আমরা এড়ায় যেতে পারতেছি না। মূল সংবিধান যদি এড়ায় যায়, তাহলে যেই দিন থেকে সংবিধান অকার্যকর হলো সেদিন থেকে নতুন কোনো প্রেসিডেন্সিয়াল অর্ডার আসবে। আমরা তো কোনো প্রেসিডেন্সিয়াল অর্ডারের অধীনে চলছি না। আমরা যে রাষ্ট্র যেভাবেই ধারাবাহিকভাবে চলছে, ধারাবাহিকতার মাধ্যমেই সেটা চলছে। সুতরাং আমি বলবো যে আমরা যাই করতে যাচ্ছি না কেন, সাংবিধানিক যে ফ্রেমওয়ার্ক যেটা ছিল সেই ফ্রেমওয়ার্কের মধ্যেই আমরা সেটা করছি। ধন্যবাদ জানাচ্ছি আপনাকে সারওয়ার তুষার। সাংবিধানিক ফ্রেমওয়ার্কের মধ্যেই যদি এখন পর্যন্ত আমাদের অবস্থান হয়, তাহলে আমরা সংবিধান সংশোধনের কথা না ভেবে আপনারা গণপরিষদের কথা কেন ভাবছেন? না, সংবিধানটা তো রয়ে গেছে, কারণ হচ্ছে যে আমাদের দেশের যে এস্টাবলিশমেন্ট এবং শিক্ষিত সমাজ, আপনি কিছু মনে করবেন না, এটা আমি একটু কড়া করে বলি, তাদের এক ধরনের কায়েমি স্বার্থ এবং গোষ্ঠী স্বার্থ আছে। এই স্বার্থের কারণে তারা এই সংবিধানটাকে রাখতে চায়, এবং এই সংবিধানটা কিন্তু আসলে ডেড এই অভ্যুত্থানের পরে। কিন্তু যেহেতু তারা এটা ছাড়া আশ্বস্ত হবে না, এই জন্য দেখানোর জন্য একটা রাজা মরে গেছে কিন্তু রাজার মমি রয়ে গেছে, ওইরকম করে দেখানোর জন্য একটা কনস্টিটিউশনকে দেখাতে হয়েছে। অন্তর্বর্তী সরকারের বিধান কোথায় আমাদের কনস্টিটিউশনে? আপনি যে সংবিধানের এটা ব্লাফ হয়েছে, একটা যে সংবিধানের অধীনে শপথ নেওয়া, ইটস কমপ্লিটলি ব্লাফ। কোথায় আমাদের অন্তর্বর্তী সরকারের বিধান এই কনস্টিটিউশনে? নাই। এবং উনি শপথ নেওয়ার পরে প্রধান উপদেষ্টা প্রথম যে ওনার যে, আপনি এখনো আপনাদের টেলিভিশনেই আপনি খুঁজলে পাবেন, প্রথম কথাটা বলেছেন যে এই সরকার গণঅভ্যুত্থানের মাধ্যমে সৃষ্ট সরকার। উনি এই কথার এটাই ছিল তার রেফারেন্স। পরবর্তীতে নানা চাপে নানা কারণে কথা বদলাতে পারে, কিন্তু পদ্ধতিগত আর্গুমেন্ট আমাদেরকে মানে স্যাক্রিফাইস করা যাবে না বা কম্প্রোমাইজ করা যাবে না। ভাই একটা কথা বলেছেন, আমি এটার সাথে খুব বিনয়ের সাথে দ্বিমত করতে চাই। নির্বাচনকে কেন্দ্র করে গণঅভ্যুত্থান হয়েছে, নির্বাচনকে কেন্দ্র করে গণঅভ্যুত্থান হয় নাই। বরং নির্বাচন কেন্দ্রিক যে রাজনীতি ছিল 7 জানুয়ারির আগে বিএনপি সহ রাজনৈতিক দলগুলোর, সেই আন্দোলন ফেইল করার পরে যখন কোনো আশা ছিল না, জানুয়ারির এখন তো বলা যাচ্ছে যে আমরা একটা ধারাবাহিক সংগ্রামের মধ্যে ছিলাম, একটা পর্যায়ে এসে ছাত্ররা এসে মানে জিতে গেছে, এখন বলা যাচ্ছে এটা। কিন্তু জানুয়ারির পরে যত জায়গায় কথা বলেছি, ইনক্লুডিং বিএনপির বিভিন্ন নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ, তারা কিন্তু অনানুষ্ঠানিকভাবে বলেছে যে এই সরকারকে সরানো যাবে না, আমরা ফেইল, এটা তারা বলেছে। তারপর জুলাই মাসে এসে একটা কোটা সংস্কার আন্দোলনকে দিয়ে শুরু হয়ে তারপরে এই আন্দোলনটা হলো এবং গণঅভ্যুত্থান হয়েছে। এবং রাইটলি বাংলাদেশের ইতিহাসে বারবার যেটা হয়, ছাত্র সমাজ নেতৃত্ব দেয়, এবারও সেটা হয়েছে। এই সরল সত্যটা আমরা স্বীকার করতে চাচ্ছি না আমাদের। ইভেন রিজভী সাহেব, উনি তো আর ছাত্ররা আমাদেরকে বাঁচিয়েছে এরকম যেভাবে কৃতজ্ঞ হয়েছিলেন শুরুর দিকে, এখন তো ওনার কথার সুর বদলে গেছে। তো সেটা আমরা বুঝতে পারি, কারণ নির্বাচনের বিষয় নিয়ে নির্বাচন যত ঘনিয়ে আসবে। যদি আমি একটু যুক্ত করি যে
শুধু একটি নির্বাচনের জন্যই মাফিয়া সরকারের পতন ঘটেনি এ কথা যেমন সত্য, তার চেয়েও আরো চরম সত্য সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন না করার জন্যই মাফিয়া সরকারের নির্মম পতন হয়েছিল। সুষ্ঠু নির্বাচন না করে মাফিয়া সরকার নির্মমভাবে টিকে ছিল। বিএনপি চেষ্টা করে পারে নাই, 3টা নির্বাচন এবং 24 সালে ঈদের পরে আন্দোলন করতে করতে তারপর শেষ পর্যন্ত সেটা হয় নাই। এবং এক ধরনের রাজনৈতিক শক্তিগুলোর তারা সর্বোচ্চ শক্তি দিয়ে যতগুলো বিরোধী দল ছিল তারা চেষ্টা করেছে সেখানে, এবং আমেরিকার স্যাংশন দিয়ে এই হবে সেই হবে এগুলো দিয়ে। আমি কিন্তু আন্দোলনে ছিলাম, আন্দোলনে একজন অংশগ্রহণকারী হিসেবে বলছি, ওই প্রক্রিয়াটা আমি বলছি ওই প্রক্রিয়া কে ফেল করেছে সেটা ইম্পর্টেন্ট না, ওই প্রক্রিয়াটা ফেল করেছে জানুয়ারি পর্যন্ত যেটা। ফলে আপনাকে জানুয়ারি প্যারাডাইম এবং জুলাই প্যারাডাইমকে আলাদা করতে হবে। একটা হচ্ছে রেজিম পরিবর্তনের প্যারাডাইম দ্যাট ফেইল্ড, এবং তারপরে এসছে গণঅভ্যুত্থানের প্যারাডাইম। যে গণঅভ্যুত্থানের প্যারাডাইম মানে হচ্ছে একটা ব্যবস্থাগত পরিবর্তন। 3 অগস্টের ঘোষণাই ছিল এটা এক দফার মধ্যে যে ফ্যাসিবাদী ব্যবস্থার পরিবর্তন ঘটাতে হবে, বিলোপ আপনাদের নেতৃত্বে গণঅভ্যুত্থান এসেছে, কিন্তু রাজনৈতিক দলগুলোর ভূমিকা যদি আমরা গণঅভ্যুত্থানে বিবেচনা করতে যাই, রাজনৈতিক দলের এখানে পরিষ্কার কনসেপ্টটা ভুল করা যাবে না। রাজনৈতিক দলের আমি ধরুন আমি একটা রাজনৈতিক দল করি, জানুয়ারির আগে আমি আন্দোলনে ছিলাম, নির্বাচনের দাবিতে আমি রাজনৈতিক কর্মী হিসেবে ছিলাম। যখন গণঅভ্যুত্থান শুরু হয়েছে তখন আমি জনগণের অংশ, এইটাতে ভুল করা যাবে না। আরেকটা যেটা বলেছেন উনি সংস্কার চলমান বিষয়, এই কথাটা বিএনপিও নেতাকর্মীদের কাছ থেকে আমরা শুনি, কিন্তু ব্যাপারটা কি জানেন, ব্যাপারটা হচ্ছে এটা হলো একটা গণতান্ত্রিক রাষ্ট্রের জন্য সত্য কথা। যে কোনো আইন করা, একটা সংসদ তো আইন করবে, যে কোনো আইন করা মানেই আসলে সংস্কার করা, কারণ আইন করছেন আপনি মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য। এটা হচ্ছে এই যে রেগুলার অ্যাক্টিভিটিস, হাওয়া যেমন প্রতিদিন বয়, নদীর যেমন পানি প্রতিদিন বয়, সংস্কারও চলমান প্রক্রিয়া, এটা একটা গণতান্ত্রিক স্বাভাবিক রাষ্ট্রের জন্য ঘটনা সত্য। আমরা এমন একটা জায়গায় দাঁড়িয়ে আছি যেখানে কিছু বেসিক সংস্কার ছাড়া আপনি আর এক কদম আগাতে পারবেন না, সংকটের সমাধান হবে না। এবং এই সংস্কার করার পরেও যে রাষ্ট্রটা আপনি পাবেন সেখানেও আপনাকে আরও অনেক সংস্কার করে যেতে হবে। সেই চলমান প্রক্রিয়া নিয়ে আমাদের কোনো দ্বিমত নাই, কিন্তু বেসিক কিছু গোড়ার গন্ডগোল আছে। কেন আপনাকে তো এই প্রশ্নের উত্তর দিতে হবে না যে কেন নির্বাচিত সরকারের অধীনে যারা নির্বাচিত সরকার তারা এসে পরবর্তীতে অনির্বাচিত সরকার কায়েম করে বাংলাদেশে বারবার? কেন নির্বাচনী ব্যবস্থাটা আপনি 12টা নির্বাচন হয়েছে, কেন মাত্র 1/3, 4টা নির্বাচন কেন মোটা দাগে সুষ্ঠু করতে পেরেছেন, বাকিগুলো কেন পারেন নাই, কেন পারা যায় না? হ্যাঁ, এখন যে বলা হচ্ছে এই যে তত্ত্বাবধায়ক সরকার ফেরত এসেছে, এই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা আগেও ছিল, সেই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা দিয়েই তো আওয়ামী লীগ এই কাজটা করলো। তো সামনে যে সেটা হবে না তার কোনো নিশ্চয়তা নাই। এই জন্য আমরা বলছি এই যে কনস্টিটিউশন নিয়ে ভাই আরেকটা বলার চেষ্টা করেছেন যে আমরা তো বাইরের কারো কাছ থেকে স্বাধীন হই নাই, সুতরাং আমাদের নতুন কনস্টিটিউশন কি দরকার। আমি আপনাকে ছোট এই 5 মিনিটে আমি যেটুকু পেলাম এরকম আরো অসংখ্য উদাহরণ দিয়ে আমি এখানে মানে ফ্লাডেড করে দিতে পারবো, সেটা দরকার নেই। ছোট একটা বলি, ডমিনিকান রিপাবলিক 1844 সালে স্বাধীন হয়েছে, 32টা কনস্টিটিউশন তারা এই পর্যন্ত গ্রহণ করেছে। কি হয়েছে? ওই দেশ কি পৃথিবী থেকে হাওয়া হয়ে গেছে? আচ্ছা, ভেনেজুয়েলা, হাইতি, ইকুয়েডর, থাইল্যান্ড, তারা এই পর্যন্ত, এগুলো সব পৃথিবীর গুরুত্বপূর্ণ দেশ। ভেনেজুয়েলা, হাইতি, ইকুয়েডর, থাইল্যান্ড, তারা এই পর্যন্ত 20টা সংবিধান গ্রহণ করেছে। কি হয়েছে? তা আপনার সমাজে যদি এই ধরনের পরিস্থিতি আসে এটাকে ওভারলুক করাই হচ্ছে সবচেয়ে বড় সমস্যা। আপনার প্রশ্নটাই আমি অধ্যাপক ডক্টর হাসানাত আলী আপনার কাছে নিয়ে আসতে চাই যে সংবিধান যদি আবার নতুন করে প্রবর্তন হয় তাহলে আসলে সমস্যাটা কোথায়? দেখেন, 1 সাগর রক্তের বিনিময়ে অর্জিত আমাদের সংবিধান, সেই সংবিধানকে আপনি পরিত্যাগ করবেন কেন, বাতিল করবেন কেন, নতুন করে লেখার প্রয়োজনীয়তা হবে কেন? যেখানে যেখানে সংকটগুলো আছে সংকটগুলো সমাধান করেন, সুস্পষ্টভাবে সংকট সমাধান করেন। আপনি এটা সংযোজন করতে পারেন, বিয়োজন করতে পারেন, পরিমার্জন করতে পারেন, কিন্তু মূল চেতনার জায়গাগুলো, মূল আত্মপরিচিতির যে জায়গাটা, সেটা কি আপনি অস্বীকার করবেন? না, আমাদের সংবিধান নিয়ে অভিযোগও তো আমরা শুনেছি বিগত সময়ে যে আমাদের সংবিধানে এমন অনুচ্ছেদ রয়েছে যেটা আসলে একটা সাম্যবাদী মানুষকেও আসলে ফ্যাসিবাদী চরিত্র বহন করতে সহায়তা করে। এই বিপ্লবের পরে সেই চরিত্র থেকে আপনি গণতান্ত্রিক চরিত্র দেন না কেন? সেটা কি আপনি বেজমার্ক ধরেন না কেন? এটা তো এমনি এমনি আসেনি, আকাশ থেকে তো উড়ে আসেনি। সেখানেও তো রক্ত গেছে, মা বোনের ইজ্জত গেছে, আমার ছাত্র বন্ধুদের তাজা প্রাণ চলে গেছে, সেখানে যায়নি? গেছে তো। আজকে 24 আমরা শ্রদ্ধার সাথে স্মরণ করি, আপনি 71 স্মরণ করবেন না, 69 স্মরণ করবেন না, 52 স্মরণ করবেন না, 90-এর স্বৈরাচার বিরোধী এরশাদকে শ্রদ্ধার সাথে স্মরণ করবেন না। 24-এর কাছে 71 কি উপেক্ষিত? আপনি যদি টোটাল সংবিধান, আমরা 72-এর এই মুক্তিযুদ্ধের মধ্য দিয়েই তো আমরা দেশ, মানচিত্র, পতাকা, ভূখণ্ড, সংবিধান সব পেয়েছি তো। তারপরে না 24 ঘটছে এই ফ্যাসিজমের চরম প্রতিবাদ হিসাবে 1500 জন মানুষের রক্তের বিনিময়ে। আমি গত পরশুদিন আমি গিয়েছিলাম চক্ষু ইনস্টিটিউট হাসপাতালে, আমার সন্তানরা হাউমাউ করে খাচ্ছে, চোখে দেখে না, কারো 5%, কারো 10%, কারো 15%। আমার সন্তান তো, আমার ভাই তো, আমার ছাত্র তো, চোখে পানি রাখতে পারেনি, ইফতার করতে পারেনি, তাদের সাথে ইফতার দিতে গিয়েছিল। সেটাকে তো অস্বীকার করার কিছু নেই, কিন্তু আপনি মূল জায়গাটাকে অস্বীকার করবেন। ডক্টর হাসানাত আলী, আমরা কি অস্বীকার করছি? যদি অস্বীকারই করে থাকি, আসলে মুক্তিযুদ্ধের যে মূল আকাঙ্ক্ষা বা চেতনার কথা বলি, 5 দশকে আমরা কতটুকু বাস্তবায়ন করতে পেরেছি? কেন আমাদের গণতান্ত্রিক অভিযানটাই বারবার হোঁচট খেতে হয়েছে? সে আলোচনায় আমি ফিরবো, আবারও বিরতির সময় হয়েছে। দর্শক, দেশ সাম্প্রতিকের এই পর্যায়ে আবারও বিরতিতে যাচ্ছি, সাথেই থাকুন। ফিরে এলাম, দেখছেন দেশ সাম্প্রতিক। আমরা আবারও ফিরছি আলোচকদের কাছে। ডক্টর হাসানাত আলী, যে আলোচনায় আমরা ছিলাম,
মুক্তিযুদ্ধের চেতনার যদি আমরা পুরোপুরি বাস্তবায়ন ঘটাতে পারতাম তাহলে আসলে কেন আমাদের 90-এর গণঅভ্যুত্থান দেখতে হলো কিংবা 24-এর গণঅভ্যুত্থান দেখতে হলো? দেখেন, যখন জাতীয় স্বার্থ এবং রাষ্ট্রের স্বার্থকে উপেক্ষা করে আমরা যখন ব্যক্তিগত স্বার্থ হাসিলের জন্য রাজনীতিটাকে ব্যবহার করেছি, তখন সেই চেতনার জায়গায় আর চেতনা থাকেনি। আপনি যদি রিসেন্ট পাস্ট এই স্বৈরা শাসকের কথা বলেন, তারা তো চেতনার ব্যবসা করেছে, চেতনার ফেরিওয়ালা ছিল। মুক্তিযুদ্ধের চেতনা বলে ব্যাংক লুট করেছে, মুক্তিযুদ্ধের চেতনা বলে গণতন্ত্র হত্যা করেছে, মুক্তিযুদ্ধের চেতনা বলে এক পরিবারের 43 জন লোককে এমপি বানিয়েছে, মুক্তিযুদ্ধের চেতনার কথা বলে হেন কোনো রাষ্ট্রীয় প্রতিষ্ঠান নাই যাকে ধ্বংস করেনি। আসলে ওই যে দলীয় সদস্য, ব্যক্তি স্বার্থ, এগুলাকে যদি মুক্তিযুদ্ধের প্রকৃত চেতনার জায়গাটি কোনটি? শোষণমুক্ত বাংলাদেশ, আইনের শাসনের বাংলাদেশ, সুশাসনের বাংলাদেশ, অর্থনৈতিক সাম্যের বাংলাদেশ, সবগুলোকে ধ্বংস করেছে রাজনীতিবিদরা তো তাদের ব্যক্তিগত স্বার্থের জন্য। আজকে আপনি দেখেন না রাজনীতিবিদদের ব্যাংক হিসাবগুলো আপনি দেখেন, এবং সেই রাজনীতিবিদদের ছত্রছায়ায় আপনি সাংবাদিক না, সব সাংবাদিক না, কিছু কিছু সাংবাদিক নেতাদের আপনি ব্যাংক হিসাবগুলো দেখেন, আপনি চাকরিজীবীদের ব্যাংক হিসাবগুলো দেখেন। তো মুক্তিযুদ্ধের চেতনাকে আমরা ঝান্ডা হিসেবে ব্যবহার করেছি, বাস্তবে প্রয়োগ না করে ব্যক্তিগত স্বার্থকে আমরা প্রাধান্য দিয়েছি। ধন্যবাদ জানাচ্ছি। সারোয়ার তুষার, আপনারাই বলছেন যে পুরনো রাজনীতি আপনারা চাচ্ছেন না, পরিবর্তনের সাথে যারা তাল মেলাতে পারবে না তারা হারিয়ে যাবে কালের গর্ভে। এনসিপি কতটুকু নতুনত্ব সংযোজন করতে পেরেছে? এনসিপি তো এখনো আতুর ঘরে, এবং এটা মানে আত্মপ্রকাশের পর দিন থেকে রমজান শুরু হয়েছে, এখনো আমরা মুভ করা শুরু করতে পারিনি। কিছু ছোট ছোট নিজেদের মধ্যে অভ্যন্তরীণ কিছু কাজ, ঘরোয়া কিছু কাজ করতে পারছি। ফলে এই প্রশ্নটা করারও এখনো এটা একটা প্রিম্যাচিওর প্রশ্ন, মানে আরেকটু আপনাকে দেখে তারপর আপনাকে বলতে হবে যে কতটুকু পারলেন আপনারা নতুন রাজনীতি উপহার দিতে। সেটা তখন প্রশ্নটা যৌক্তিক হবে, আমাদেরকে উত্তরও দিতে হবে। ইতিমধ্যে কিন্তু রাজনৈতিক বিশ্লেষকরা আপনাদের রাজনৈতিক দল গঠন প্রক্রিয়া নিয়ে বিভিন্ন ধরনের প্রশ্ন তুলেছে। না, রাজনৈতিক বিশ্লেষকরা তো ঠিক আছে, যার যার অবস্থান থেকে কথা বলেন, এবং সব কথা তো নিরপেক্ষ হয় না। প্রত্যেকের কিন্তু শ্রেণী অবস্থান এবং দলগত অবস্থান আছে, ওইখান থেকে কথাগুলো আসে, সেটা ঠিক আছে। আমরা সমালোচনাগুলো শুনছি এবং সেগুলো আমাদের সমৃদ্ধ করছে, এতে কোনো অসুবিধা নেই। এনসিপি বাংলাদেশে একটা নতুন রাজনীতি কমিট করেছে। আমি আশা করব যে সামনের দিনগুলোতে সেই নতুন রাজনীতি তারা উপহার দেবে এবং তরুণদের যে নতুন বাংলাদেশ সেটা তারা পূরণ করতে সক্ষম হবে। আপাতত এই পর্যায়ে তো এইটুকু আমাদের কমিটমেন্ট, এবং আমরা যখন কাজ শুরু করবো ঈদের পর থেকে বা এপ্রিল মাসে, তখন হয়তো সেইটাকে লক্ষ্য রেখে আমরা ইন দ্য মিন টাইম যে সমালোচনা বা গঠনমূলক যে সমালোচনাগুলো হচ্ছে সেগুলো তো আমাদেরকে আসলে হেল্প করছে এক অর্থে। যেমনটি তারেক রহমান বলেছে, জনপ্রত্যাশার প্রতি শ্রদ্ধা না দেখিয়ে নতুন রাজনৈতিক বন্দোবস্তের নামে গৌণ ইস্যুকে মুখ্য করে অকারণের সময় ক্ষেপণের চেষ্টা হলে সেটি জনগণে ভুল বার্তা পৌঁছাবে। না, ঠিক আছে, ওনাদের ক্ষেত্রেও তো একই কথা বলা সম্ভব হবে যে একটা সবচেয়ে বড় দল হিসেবে গণঅভ্যুত্থানের পরে দেশ গঠনের সবচেয়ে বড় ভূমিকা রাখার কথা ছিল বিএনপির, কিন্তু আমরা দেখতে পাচ্ছি সারা দেশে চাঁদাবাজির যে মৎসব শুরু হয়েছে, এটা শুরু হয়েছে বিএনপির নেতৃত্বে, এবং তারা অন্য কিছু বাদ অন্তর্কোন্দলে এই পর্যন্ত নিহত হয়েছে 35 জন। তো নতুন বন্দোবস্ত নিয়ে প্রশ্ন করার আগে তাদেরকে এই জিনিসগুলো বদলাতে হবে। লন্ডন থেকে বসে বসে ভালো ভালো কথা বললেই তো হবে না, মানে আপনার দেশে তো আপনি তো নিয়ন্ত্রণ করতে পারছেন না। আপনি আপনার আকাঙ্ক্ষাটা আমি বুঝতে পারছি যে ইটস ভেরি গুড, কিন্তু আপনার সারা দেশে বিএনপির কী অবস্থা? আমাদের ছেলেপেলেদেরকে প্রত্যেকটা জায়গায় হুমকি দিচ্ছে। আমি নরসিংদীর কথা জানি, আপনাকে বলতে পারবো যে আমাদের ছেলে মেয়েদেরকে যারা আমাদের সংগঠন করবে বা করতে চায় তাদেরকে বিএনপির তরফ থেকে বলা হচ্ছে যে আর 7-8টা মাস অপেক্ষা করো, তারপর আমরা দেখে নেব। প্রকাশ্যে ফেসবুকে কমেন্টে এই ধরনের বিএনপির পদধারী লোকেরা এই ধরনের হুমকি দিচ্ছে। তো এটা কি মানে এই ধরনের একটা রাজনীতি করে কি আমি নতুন রাজনীতিকে প্রশ্নবিদ্ধ করতে পারবো না? সুতরাং আমি মনে করি অবশ্যই বিএনপির, কিংবা ধরেন আমি একটু আগে মির্জা আব্বাসের কথা যে বললাম, তারা যেভাবে আমাদের ব্যাপারে যে ধরনের কথাবার্তা সাধারণত বলে থাকে, তাদের মানে আত্মপ্রকাশের পর থেকে সালাউদ্দিন সাহেব থেকে শুরু করে মির্জা আব্বাস, তাদের প্রত্যেক নেতা কথার মধ্যে খালি একটা শব্দ যে না আমরা নতুন দলকে স্বাগত জানাচ্ছি, এই বলার পরে তারা বাকি সকল কথা হচ্ছে খারেজিমূলক। এখান থেকে কিন্তু তাদেরকে বেরিয়ে আসতে হবে, কারণ তারা সিনিয়র, তাদের কাছ থেকে আমরা শিখবো। এটা তারা বদলালে তারপর মানে আমি বলবো যে বিএনপির ভেতরে আগে তো একটা রাজনৈতিক সংস্কার দরকার। এই দলের কাউন্সিল হয় না, তারপর ধরুন যে নেতৃত্ব কিভাবে হয়, কিভাবে এই দলের হয়, সিদ্ধান্তগুলো হয়, সেগুলো কিন্তু আমরা জানি না, কিন্তু প্রশ্নগুলো আমাদের দিকে তাক করা হয়। ধন্যবাদ জানাচ্ছি সারোয়ার তুষার। ব্যারিস্টার শিবলি সাদিক, রাজনীতিতে সংস্কারকে আদৌ সম্ভব কিনা, নাকি রাজনীতি পুরনো ধারাই আসলে ব্র্যাকেট বন্দি থাকবে? যে কথাটা আমি আগেও বলছি, এখনো বলছি, সংস্কার একটি চলমান বিষয়। প্রতিটা রাজনৈতিক দলই কিছু না কিছু সংস্কারের মধ্যে আসছে এবং সেই সংস্কারগুলো চালিয়ে নিচ্ছে। যে রাজনৈতিক দল সংস্কারের মধ্যে থাকবে না, যে রাজনৈতিক দল তাদের আত্মসমালোচনার মধ্যে থাকবে না, তারা হয়তো বা পিছিয়ে পড়বে। সংস্কার একটা চলমান বিষয়, এবং এই যে নতুন দল যারা আসছেন এনসিপি, যাদের আত্মপ্রকাশ সম্প্রতি ঘটছে, ওনারা যে প্রেক্ষাপটে আসছে, ওনারাও এখন যে জনমতের অনেকটা কিন্তু ওনারা পাচ্ছেন। কিন্তু অন্য যে দলগুলো আছে, বিশেষ করে বিএনপির সবচেয়ে বড় অ্যাডভান্টেজ হলো তার জনপ্রিয়তা,
আর সবচেয়ে বড় ডিসঅ্যাডভান্টেজ হলো জনপ্রিয়তা। এই জনপ্রিয়তাকে বিএনপিকে ধরে রাখতে হচ্ছে, আর যারা নতুন তাদেরকে অর্জন করতে হচ্ছে। তো অর্জনটা অনেক সময় সহজ ধরে রাখার চেয়ে। তো এই ক্ষেত্রে সংস্কার যে বিষয়টা, সংস্কার রাষ্ট্র সংস্কার থেকে শুরু করে সমাজ পর্যায়ে, আপনার দল পর্যায়ে, সব ক্ষেত্রেই এটা চলমান থাকবে। আর যদি চলমান না থাকে তাহলে কোনো দলের পক্ষেই সেভাবে নিজেকে তুলে ধরা সম্ভব হবে না। তিনজনকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আমরা আমাদের আয়োজনের একেবারেই শেষ পর্যায়ে দর্শক শেষ করছি দেশ প্রতীকের আজকের আয়োজন। ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য।